বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পুলিশ প্রবিধান পড়ছিলাম। গত ক্লাসে কতগুলো গুরুত্বপূর্ণ বিধি পড়েছি। আমরা গত ক্লাসে পড়লাম 471 বিধি, পরোয়ানা এবং সমন জারি। পরোয়ানা এবং সমন জারি, কিভাবে পরোয়ানা জারি করা হবে, পরোয়ানায় বাৎসরিক ক্রমিক নাম্বার ব্যবহার করা হবে। সকল পরোয়ানা পুলিশ অফিসার তামিল করবেন বা পুলিশ অফিসার এগুলো জারি করবেন। আচ্ছা, অতামিলকৃত যে পরোয়ানা, যেগুলো তামিল করা যায় না, সেগুলো এপ্রিল মাসে লাল কালি দ্বারা জের টানতে হবে। প্রতি মাসে কিন্তু পরোয়ানার হিসাব যায় পুলিশ সুপারের নিকটে, যে পরোয়ানাগুলো তামিল হলো না। যদি এরকম এমসিকিউ দেয় যে পরোয়ানাগুলো তামিল হয়নি, অতামিলকৃত যে পরোয়ানা, সেগুলোর হিসাব প্রতি মাসে কিন্তু পাঠাতে হয়। কোথা থেকে যায়? আদালত থেকে, কোর্ট থেকে, যেগুলো তামিল হলো না, কোর্ট থেকে এবং থানা থেকে, দুই জায়গা থেকে পুলিশ সুপারের নিকটে যায়। কিন্তু আবার জের টানে, বাৎসরিক যে জেরটা, এটা টানে এপ্রিল মাসে লাল কালি দিয়ে। বুঝতে পারলাম ঘটনা? এরপরে জানলাম জরিমানা পরোয়ানা ছাড়া সকল পরোয়ানা পরোয়ানা রেজিস্টার অনুযায়ী লিপিবদ্ধ করতে হবে, এগুলো রেজিস্টারে রক্ষণাবেক্ষণ করতে হবে। আর পুলিশ অফিসারের উপরে যদি সমন জারি করা হয় পুলিশ সুপারের মারফত, রেলওয়ে কর্মচারী বা অন্যান্য সরকারি কর্মচারীকে তার বিভাগীয় প্রধানের মারফত সমন প্রেরণ করতে হবে। 472 বিধিটা নিয়েছিলাম প্রোক্লেমেশন, হুলিয়া, ইস্তেহার বা ঘোষণাপত্র 3 কপি হবে। থানার জন্য পলাতক ব্যক্তির, গ্রামের জন্য, আদালত ভবনের জন্য। থানার জন্য যেটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জারি করবেন, ওখানে তিনি জারি করার ব্যবস্থা করবেন। আর যেটা আদালত ভবনে, সাক্ষীদের উপস্থিতিতে আদালত ভবনে পাঠ করে শোনাতে হবে এবং লটকিয়ে দিতে হবে। আচ্ছা, এরপরে আসেন হুলিয়াধীন ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্তকরণ। যে ব্যক্তিকে ঘোষণা দেয়া হলো, সে ওই উল্লিখিত সময়ের মধ্যে যদি হাজির না হয়, তার সম্পত্তি সরকারের এখতিয়ারে চলে যাবে। অর্থাৎ হুলিয়া তো দেয়া হলোই, পাশাপাশি সম্পত্তি ক্রোকও করা যাবে। 474, 471, দুঃখিত, 474-এর সঙ্গে ফৌজদারি কার্যবিধি 88 ধারা, 68, 471, 87, 472, 88, 474। আচ্ছা, অতামিলকৃত পরোয়ানাগুলো 476 আর 471 একই রকম। অতামিলকৃত পরোয়ানাগুলো রিপোর্ট দিতে হবে পুলিশ সুপারের নিকটে, পাশাপাশি এপ্রিল মাসে জের টানতে হবে। এরপরে 478 বিধি পড়েছিলাম, বিচারাধীন বন্দীদের শ্রেণী বিভাগ। দুই শ্রেণীতে বিভক্ত করা যায়, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী। প্রথম শ্রেণীর বন্দীদের হাত করা লাগানো যাবে না। দ্বিতীয় শ্রেণীর বন্দীরা পলাতক হওয়ার সম্ভাবনা থাকলে, বল প্রয়োগ করার বা আঘাত প্রদান করার সম্ভাবনা থাকলে তাদেরকে হাত করা পরানো যাবে। আচ্ছা, এরপরে আসেন 479, 80 একসাথে পড়েছিলাম। কোর্টে আনা নেওয়ার সময় তাদের দায় দায়িত্ব কার? নিরাপত্তার দায় দায়িত্ব বা সংশ্লিষ্ট দিনে তাদেরকে কোর্টে হাজিরের দায়িত্ব কোর্ট অফিসারের উপরে বর্তাইবে। 482 এক ধরনের তল্লাশি। কোর্টে উপস্থিত হওয়ার পর কোর্ট অফিসার সাক্ষীদেরকেও তল্লাশির ব্যবস্থা করতে পারবেন, মহিলা হলে মহিলা দ্বারা তল্লাশি করা যাবে। 490 বিধি নিয়েছিলাম আঙ্গুলের ছাপ। আঙ্গুলের ছাপ যদি নেওয়া হয় অবশ্যই সেখানে যেন কি থাকে? বৃদ্ধাঙ্গুলির ছাপ থাকে। 491, 92 এর পদ্ধতি অনুযায়ী আঙ্গুলের ছাপ নেওয়া হয়। দুই পদ্ধতিতে আঙ্গুলের ছাপ নেওয়া হয়। একটা হলো সাদা মাটা ছাপ, 4 আঙ্গুলের ছাপ নিলেই হবে। রোল্ড ছাপ, ঘুরিয়ে ঘুরিয়ে ছাপ নেওয়া হয়, 10 আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হবে। 496 বিধি পড়েছিলাম, রাজ সাক্ষীদের আঙ্গুলের ছাপ এবং ছবি সংগ্রহ করতে হবে, পাশাপাশি তাদের আঙ্গুলের ছাপ 3 সেট সংগ্রহ করতে হবে। 499 বিধি, পিআর বা পুলিশ রেজিস্টার্ড কাকে বলে? যে সকল বন্দীদের বিভিন্ন অপরাধে অভিযুক্ত হওয়ার কারণে, গুরুতর অপরাধগুলো করার কারণে যে সকল বন্দীদের কি করা হয়? আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হয় এবং পুলিশ রেজিস্টার্ড অন্তর্ভুক্ত করা হয়, সেগুলোকে বলা হয় পিআর বন্দী। একটু পরে পাবেন পিআর স্লিপ। তাহলে পিআর আর পিআর স্লিপ কিন্তু এক জিনিস নয়। হ্যাঁ, পিআর হলো যে ব্যক্তিদের পিআর তৈরি করলেন বা আঙ্গুলের ছাপ নিলেন, তারাই হলো পিআর বন্দী। দেখলাম না আমরা অস্ত্র আইনের অধীনে অপরাধ করলে, আফিম আইন, আবগারি আইনের অধীনে অপরাধ করলে, পেনাল কোডের গ্যাং মামলার দরুন যারা সামিল হবে, বড় বড় অপরাধগুলো 12 অধ্যায় 17 অধ্যায়ের অপরাধ করলে, ডাকাতি, খুন সহ ডাকাতি, চোরের দলভুক্ত হওয়া, এই ধরনের অপরাধগুলো বারবার করার কারণে তাদের আঙ্গুলে ছাপ নেওয়া হয়, তাই না? এই বন্দীদেরকেই বলা হয় পিআর বন্দী। পরে আবার আমরা দেখব কি একটা স্লিপও তৈরি করা হয়। 497 বিধি পড়েছিলেন, আপনাদের কি মনে আছে কিনা? আমরা যখন ভিসিএনবির খণ্ডগুলো পড়লাম তখন আমরা দেখেছিলাম পিআর স্লিপ পাওয়ার পর কি করণীয়।
তাহলে পিআর মানে কি? যাদের আঙ্গুলের ছাপ নিলেন, জিনিসগুলো বোঝেন, খুবই এলোমেলো জিনিসগুলা, মাথায় ঢুকবে না ভালো করে আমার কথাগুলো না নিলে। তাহলে প্রথমে বললো আঙ্গুলের ছাপ কিভাবে নিবেন, 491, 92। এইভাবে আঙ্গুলের ছাপ নিলে 499 বলছে ওই বন্দীদেরকে বলা হয় পুলিশ রেজিস্টার্ড, অর্থাৎ পুলিশের খাতায় তাদের নাম লেখা হলো। এটা হলো পিআর। এবার আসেন, পিআর তৈরি করার পর একটা আবার স্লিপ তৈরি করতে হবে। এই স্লিপটা থানায় পাঠাতে হবে, কারণ কি ওই বন্দিরা আবার মুক্তি পাবে না, মুক্তি পাওয়ার আগে আগে আবার তাদের একটা তালিকা তৈরি করতে হয়। তো এইভাবে যে তালিকা তৈরি করা হবে এটা হলো পিআর স্লিপ 501। আর 517-তে গিয়ে পাবেন পিআর স্লিপ হলো বন্দির মুক্তির নোটিশ। অর্থাৎ পিআর স্লিপ যাদেরকে করা হবে তাদেরকে আসন্ন সপ্তাহে 15 দিনের মধ্যে মুক্তি দেওয়া হবে জেলখানা থেকে। তো আমরা 497 বিধি পড়ছিলাম, ওখানে আবার বলা ছিল দণ্ড রেজিস্টার যে পড়লাম আমরা, পিআর স্লিপ পাওয়ার পর দণ্ড রেজিস্টার এবং হিস্ট্রি শিট এই 2 খণ্ডে তাদের নাম আবার লিপিবদ্ধ করতে হবে। এই পিআর স্লিপ ওসি কে পাঠানো হলো। ওসি দেখলো যে আগামী 15 দিনের মধ্যে এই বন্দিগুলো মুক্তি পেতে চলেছে। এভাবে স্লিপটা দেখে তারপরে তাহলে তাদেরকে কি করতে হবে, দ্বিতীয় এবং চতুর্থ খণ্ডে নাম লিখতে হবে, তাই না? আমরা এগুলো আগে পড়ে আসছি 497। এগুলো যদি আলাদা করতে না পারেন যে কোনটা পিআর কোনটা পিআর স্লিপ, কখন পিআর স্লিপ হবে বন্দির মুক্তির নোটিশ, পিআর স্লিপ পাওয়ার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার করণীয়, তাহলে বড় বিপদ। এই জন্য যখন পরীক্ষায় আসবে আপনাকে খেয়াল করতে হবে, যদি আসে পুলিশ পিআর কাকে বলে, ওই যে আমরা পিসিপিআর যাচাই করি না, এটা হলো পুলিশ রেজিস্টার্ড প্রিভিয়াস কনভিকশন প্রিভিয়াস রেকর্ড, এটা কিন্তু ভিন্নতা আছে। হ্যাঁ, আবার পিআর দেখে ওইভাবে লিখে দিয়েন না, দেখবেন যে কি এসেছে পিসি এন্ড পিআর যদি হয় সেক্ষেত্রে ভিন্ন আলোচনা হবে। আর শুধু পিআর যদি হয়, পুলিশ রেজিস্টার্ড কোনো ব্যক্তি যখন বারবার একই ধরনের অপরাধ করে, অভ্যাসগত অপরাধ করে, তখন তার আঙ্গুলের ছাপ সংরক্ষণ করা হয় দীর্ঘমেয়াদী অপরাধ প্রবণতা এড়িয়ে চলার জন্য, বা ওই ব্যক্তি যাতে আর অপরাধ করতে না পারে, তখন এটাকে বলে পিআর। বুঝতেছি জিনিসগুলা? তাহলে আপনি আঙ্গুলের ছাপ নিলে ওই ব্যক্তি পিআর হয়ে গেল। এবার আসেন একটা তালিকা তৈরি করবে, স্লিপ তৈরি করবে। এই স্লিপটা আবার কাকে পাঠাবে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠাবে। কেন? ওই ব্যক্তি ওই এলাকার অপরাধী, ওখানকার ওসিকে পাঠাবে যে কি হচ্ছে, আপনার এলাকার অপরাধী ব্যক্তি মুক্তি পেতে চলেছে। আসেন একটু দেখি তাহলে 499 পর্যন্ত হলো পিআর বা পুলিশ রেজিস্টার্ড। আচ্ছা, এরপরে 500 বিধিতে দেখি। 500 বিধিতে হলো পিআর বন্দির শ্রেণী বিভাগ, গত ক্লাসে পড়েছিলাম 3 প্রকারের। তারপরে 715 বিধিতে পড়েছিলাম সাজাপ্রাপ্ত বন্দির শ্রেণী বিভাগ। এরপর আসেন 501 থেকে আজকের ক্লাস আমাদের। 501-এ বললো পিআর স্লিপ। এইবার আসেন পিআর স্লিপ কাকে বলে? যে বন্দীদের আপনি পিআর তৈরি করলেন তাদের মধ্যে কিছু কিছু বন্দি কি হবে, কিছুদিনের মধ্যে মুক্তি পেতে চলেছে বা তারা মুক্তি পাবে। তো এই ধরনের বন্দীদের আলাদা করে একটা তালিকা প্রস্তুত করা হয়, এই তালিকাটাকে বলা হয় পিআর স্লিপ। বুঝতে পারছি? তাহলে পিআর স্লিপ কাকে বলে? 501, 517 এই দুইটা বিধি মিলিয়ে লিখবেন পিআর স্লিপ যদি কাকে বলে আসে। তাহলে লিখবো পিআর স্লিপ বলতে কোনো অপরাধী ব্যক্তি যিনি সাজাপ্রাপ্ত হয়েছিলেন, এই অপরাধী ব্যক্তিকে আসন্ন সপ্তাহে আগামী 15 দিনের মধ্যে মুক্তি প্রদান করা হলে তাদের একটা তালিকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকটে প্রেরণ করা হয়। এই তালিকাটাকে বলা হয় পিআর স্লিপ। বুঝতে পারলাম ঘটনা? তাহলে পিআর স্লিপ কাকে বলে? আসন্ন সপ্তাহে যাদের মুক্তি হবে, সামনের সপ্তাহে হতে পারে, 15 দিনের মধ্যে হতে পারে, যাদেরকে পিআর করা হলো তাদের একটা তালিকা, আলাদা করে একটা তালিকা প্রস্তুত করতে হয়, এটাকে বলা হয় পিআর স্লিপ। 397 হলো পাওয়ার পরে করণীয় কি, আর 517-তে হলো পিআর স্লিপটা তৈরি করা হয় কিভাবে। 500-তে পিআর স্লিপের সংজ্ঞা। তাহলে 517, 501, দুঃখিত, 501, 517 এই দুইটা দিবেন সংজ্ঞার ধারা। বুঝতেছেন? তাহলে 501, 517 দেব আমরা পিআর স্লিপের সংজ্ঞা। পিআর স্লিপ পাওয়ার পর করণীয় দেব 397 বিধি। তাহলে 3টা বিধি একসাথে লিখে রাখেন। সংজ্ঞার মধ্যে দিব 501, 517। আর যদি বলে পাওয়ার পরে কি করবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তখন দেব 397 বিধি থেকে উত্তর। দাদা আপনার প্রশ্নের উত্তর পাবেন। আচ্ছা, আসেন এবার যাবো। তাহলে দেখলাম আমরা 500-তে কি বললো, পিআর স্লিপ কাকে বলে। দণ্ডবিধি আইনের বিভিন্ন ধারা অনুযায়ী বারবার একই ধরনের অপরাধ করলে
সাজাপ্রাপ্ত বন্দীদের একটা তালিকা প্রস্তুত করা হবে, যারা আসন্ন সপ্তাহে মুক্তি পাবে তাদের এই তালিকাকে বলা হয় পিআর স্লিপ। আচ্ছা, 517তে বলেছে পিআর স্লিপ হবে বন্দির মুক্তির নোটিশ। একসাথে পড়ে নেই আগে। তাহলে বন্দির মুক্তির নোটিশ বলতে প্রতি মাসে প্রথম এবং তৃতীয় শনিবার যাদেরকে পিআর করা হলো, যাদের আঙুলের ছাপটাপ এগুলো নেওয়া হলো, এবং আগামী 15 দিনের মধ্যে যারা মুক্তি পাবেন, যারা মারা গেলেন, এই ধরনের ব্যক্তিদেরকে যদি অন্য কোনো জায়গায় বিচার করা হয়ে থাকে তাহলে তাদের পিআর স্লিপ সংগ্রহ করা হবে, অর্থাৎ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠিয়ে দিতে হবে তাদের এই তালিকাটা। কেন? ওই যে তিনি আবার দেখবেন যে নিজের এলাকায় ফিরে আসলেন কিনা, আবার অন্য কোনো এলাকায় গিয়ে অপরাধে জড়িয়ে পড়লেন কিনা। যদি এরকম হয় তাহলে পুলিশ সুপারকে তিনি রিপোর্ট করবেন। এই জন্যই পিআর স্লিপকে বলা হয় বন্দির মুক্তি নোটিশ। অর্থাৎ আপনি পিআর স্লিপ পেলেন মানে বুঝতে পারলেন ওই বন্দিরা মুক্তি পেতে যাচ্ছে। আচ্ছা, এইটুকু নিলেই হবে 517 প্রথম প্যারাটা। আর 501 থেকে শুধু সংজ্ঞার জন্য যতটুকু লাগে এতটুকু পড়লেই হবে। এবার আসেন আমরা 515 বিধিটা দেখবো, জেল প্যারেড। ঠিক আসতে পারে জেল প্যারেড কাকে বলে, এরকম আসতে পারে জেল প্যারেড কাকে বলে, জেল প্যারেড কিভাবে অনুষ্ঠিত হয় আলোচনা করুন। অথবা আসতে পারে টিকা লিখুন জেল প্যারেড। আবার এরকম আসতে পারে হুঁশিয়ারি প্যারেড এবং জেল প্যারেডের পার্থক্য আলোচনা করুন। টিআই প্যারেড এবং জেল প্যারেডের মধ্যে কি পার্থক্য রয়েছে, কোন প্যারেড কোথায় অনুষ্ঠিত হয়, বিভিন্ন ভাবে দিতে পারে। আসেন 515 জেল প্যারেড। আর কোন বন্দীদেরকে, যাদেরকে পিআর করা হলো এবং যাদেরকে মুক্তি দেয়া হবে, তাদের আবার মুক্তি দেওয়ার আগে আগে জেলখানায় একটা প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে কে কে উপস্থিত থাকেন? যে কোনো পদমর্যাদার পুলিশ কর্মকর্তা। তাহলে যে কোনো পদমর্যাদার পুলিশ কর্মকর্তার অংশগ্রহণ ক্রমে আসন্ন সপ্তাহে মুক্তি পেতে যাচ্ছে এই ধরনের পিআর বন্দীদের উপস্থিতিতে জেলখানার ভেতরে রবিবার, সপ্তাহের কোন দিন? রবিবারের দিন যে প্যারেডটি অনুষ্ঠিত হয় তাকে জেল প্যারেড বলে। বুঝতে পারলাম? তাহলে যে ব্যক্তিরা মুক্তি পেতে যাচ্ছে, কি দরকার জেল প্যারেডে? এই কারণে দরকার যাতে করে পুলিশ অফিসারগণ শুধুমাত্র নিজের এলাকার অপরাধী নয়, অন্যান্য অপরাধীদের সম্পর্কেও ভালো ধারণা পোষণ করেন। একজন অপরাধী মুক্তি পেয়ে যাচ্ছে, সাজাপ্রাপ্ত অপরাধী ছিল, তো আপনি পুলিশ অফিসার, আপনাকে তাদের চেনা উচিত কিনা। এই জন্যই জেল প্যারেডের ব্যবস্থা। তাহলে 515তে বলেছে জেল প্যারেডের সংজ্ঞা, অর্থাৎ জেল প্যারেড কাকে বলে। সামনের সপ্তাহে যারা মুক্তি পেতে যাচ্ছে এই ধরনের অপরাধী, দণ্ডিত যে অপরাধী, সাজাপ্রাপ্ত যে অপরাধী, তাদের অংশগ্রহণে পুলিশের যে কোনো পদমর্যাদার কর্মকর্তার অংশগ্রহণ ক্রমে জেলখানার ভিতরে মুক্তি পাওয়ার আগের যে রবিবার, ওই রবিবারে যে প্যারেড অনুষ্ঠিত হয় তাকে জেল প্যারেড বলে। সংজ্ঞা লিখতে পারলাম। এবার আসেন গুরুত্বপূর্ণ কিছু তথ্য। জেল প্যারেড কবে অনুষ্ঠিত হবে? রবিবার অনুষ্ঠিত হবে। জেল প্যারেডের বিপি ফর্ম নাম্বার 97, যে রিপোর্টটা তৈরি করতে হবে, এটা বিপি ফর্ম নাম্বার 97 মোতাবেক রিপোর্টটা প্রস্তুত করতে হবে। কোথায় অনুষ্ঠিত হবে? জেলখানায় অনুষ্ঠিত হবে। কাদের উপস্থিতিতে? কনস্টেবল কি উপস্থিত থাকতে পারবে? অবশ্যই পারবে। এবং সকল পদমর্যাদার কর্মকর্তা উপস্থিত থাকতে পারবে। আসেন কতজন উপস্থিত থাকবে? কনস্টেবল থেকে সবাই পারবে, সকল পুলিশ অফিসার পারবে, তবে 20 জনের বেশি হওয়া যাবে না। কতজন থাকতে পারবে? 20 জন উপস্থিত থাকতে পারবে। মহিলারা কি জেল প্যারেডে অংশগ্রহণ করেন? না, মহিলারা জেল প্যারেডে অংশগ্রহণ করেন না। তবে হ্যাঁ, না অংশগ্রহণ করলেও তাদের নাম আবার রিপোর্টের মধ্যে উল্লেখ করতে হবে। তাহলে কে জেল প্যারেডে অংশগ্রহণ না করলেও তার নাম রিপোর্টে উল্লেখ থাকে? মহিলারা। মহিলারা যদি প্যারেডে অংশগ্রহণ নাও করে তাদের কথা প্রতিবেদনের ভিতরে অন্তর্ভুক্ত করতে হবে। 515 বিধিটা একটু দাগিয়ে রাখেন। এবার আসেন জেল প্যারেড কখন অনুষ্ঠিত হবে? সকাল 8টায়। কবে? রবিবার। রবিবার সকাল 8টায় জেল প্যারেড অনুষ্ঠিত হবে। 7:30টার মধ্যেই একজন সাব ইন্সপেক্টর ইউনিফর্ম পরিহিত অবস্থায় সকলকে প্রস্তুত করবেন। তাহলে 7:30টায় সবাই উপস্থিত হবে, 8টায় জেল প্যারেড অনুষ্ঠিত হবে। মহিলারা অংশগ্রহণ না করলেও তাদের নাম কি করতে হবে? অন্তর্ভুক্ত করতে হবে। বুঝলাম মোটামুটি জেল প্যারেড সম্পর্কে এই ছিল গুরুত্বপূর্ণ তথ্য। এবার আসেন একটা রিপোর্ট পাঠাতে হবে। পরের দিন যে সোমবার আসলো, সোমবারের দিন, এই দিন সোমবার পুলিশ সুপারের নিকটে রিপোর্টটা প্রেরণ করতে হবে। কে প্রেরণ করবেন? ওই যে সাব ইন্সপেক্টর, যিনি কি করলেন আগের দিনই রিপোর্টটা প্রস্তুত করলেন।
শনিবারেই কিন্তু একটা রিপোর্ট মোটামুটি একটা ফরম্যাট রেডি করতে হবে। হ্যাঁ, এরপরে রবিবারের দিন সকাল 7:30টায় সবাইকে নিয়ে উপস্থিত হতে হবে। 8টায় প্যারেড অনুষ্ঠান হবে। মহিলারা না যুক্ত হলেও তাদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। অশনাক্তকৃত অপরাধীদের ক্ষেত্রে অশনাক্তকৃত, রেলওয়ে অপরাধীদের ক্ষেত্রে রেলওয়ে অপরাধী, এগুলো বিভিন্ন কলামে এগুলো আবার লিপিবদ্ধ করবে। কতজন অংশগ্রহণ করতে পারবে? পুলিশ অফিসার 20 জনের বেশি হবে না। কোন পদমর্যাদার? সকলেই, যে কোনো পদমর্যাদার অফিসার অংশগ্রহণ করতে পারবে। তাহলে মোটামুটি লিখতে পারবো না জেল প্যারেড কাকে বলে, কোন দিন অনুষ্ঠিত হয়, কয়টার সময় উপস্থিত হতে হবে, ইউনিফর্ম পরা লাগবে কি লাগবে না, তাহলে ইউনিফর্ম পরিহিত অবস্থায় থাকতে হবে। এরপরে 517 বিধিটা আমরা নিলাম অলরেডি, সেটা হলো পিআর স্লিপ হবে, বন্দির মুক্তির নোটিশ। আসেন, পিআর স্লিপ আবার কবে? এখানে আবার গুরুত্বপূর্ণ একটা কথা বলা হয়েছে, প্রত্যেক মাসের প্রথম এবং তৃতীয় শনিবার যে বন্দীদেরকে, হ্যাঁ হ্যাঁ, তিনি সবকিছু প্রস্তুত করবেন, করে আবার রিপোর্ট পরের দিন সোমবার আবার পুলিশ সুপার স্যারকে রিপোর্ট করবেন। আগামী 15 দিনের মধ্যে যারা মুক্তি পাবেন এবং যারা মারা গেছেন তাদের পিআর স্লিপ সংগ্রহ করবেন। এই হলো 517 বিধি ছিল। 522টা একটু নেব আমরা। 522 বিধি, রাসায়নিক পরীক্ষা বা রাসায়নিক পরীক্ষার জন্য আলামত প্রেরণও বলতে পারেন। তাহলে রাসায়নিক পরীক্ষা, পাশাপাশি রাসায়নিক পরীক্ষার জন্য আলামত প্রেরণ। ফৌজদারি কার্যবিধি কত ধারায় পড়েছিলেন? 510। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি 510 বিধিতে ছিল রাসায়নিক পরীক্ষা। এই যে রাসায়নিক পরীক্ষা করা হবে, কখন এই পরীক্ষাগুলো করা হয়? ঘটনাস্থল থেকে কোনো আলামত সংগ্রহ করা হলে এই আলামত গুলো পরীক্ষা করার জন্য বিশেষজ্ঞের নিকটে প্রেরণ করা হয়। আচ্ছা, কার দায়িত্ব? এখানে শুধু বলেছে কোর্ট অফিসারের দায়িত্ব। কোর্ট অফিসার, তদন্তকারী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট থেকে এগুলো সংগ্রহ করে ম্যাজিস্ট্রেটের অনুমোদন সাপেক্ষে পরীক্ষার জন্য প্রেরণ করবে। বুঝলাম? তাহলে 522-এ বলেছে রাসায়নিক পরীক্ষার জন্য কোর্ট অফিসার ঘটনাস্থল থেকে এগুলো কালেক্ট করে কে? হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, না হলে আইও, তাই তো, তদন্তকারী কর্মকর্তা। মনে করেন কোনো একটা বিষ প্রয়োগ করা হয়েছে, কোনো একটা পয়জনের পাওয়া গেল, বোতল পাওয়া গেল, এই বোতলটা পরীক্ষার জন্য কে প্রেরণ করবেন? তদন্তকারী কর্মকর্তা সংগ্রহ করবেন, বা কোর্ট অফিসার ম্যাজিস্ট্রেটের নিকট থেকে অনুমোদন সাপেক্ষে এটি রাসায়নিক পরীক্ষার জন্য প্রেরণ করবেন। আমরা কি দেখি বাস্তবে? আইও পাঠিয়ে দেয় ফরেন্সিক ল্যাব সিআইডিতে, তাই না? কিন্তু নিয়ম হলো আইওদের নিকট থেকে কোর্ট অফিসার এটা সংগ্রহ করবেন। 522 বিধিটা পড়ে দেখেন। কোর্ট অফিসার এটি সংগ্রহ করবেন, ম্যাজিস্ট্রেটের নির্দেশ পাওয়ার পর তিনি এটি পরীক্ষার জন্য রাসায়নিক পরীক্ষকের নিকটে প্রেরণ করবেন। তাই বলে এমসিকিউ দেখে কিন্তু তদন্তকারী কর্মকর্তা দাগাবেন না। হ্যাঁ, এই জন্য বাস্তবের সাথে অনেক জায়গাগুলো কন্ট্রাডিক্টরি আছে, এগুলো আমাদেরকে জানতে হবে। পরীক্ষার জন্য আমরা এভাবেই পড়বো। এবার আসেন 523, ভিসেরা সংরক্ষণটা একটু জানতে হবে। ভিসেরা কাকে বলে জানেন নাকি আপনারা? ভিসেরা, ভিসেরা শব্দ শোনেন নাই এরকম লোক আছেন? অবশ্যই ভিসেরা সম্পর্কে শুনেছেন, কিন্তু অনেকেই জানি না। আমরা একটু দেখি ভিসেরা জিনিসটা কি। ভিসেরা শব্দটা ব্যবহার করা হয় মেডিকেল টার্মে এবং অ্যানাটমিতে ব্যবহার করা হয়। পাশাপাশি আমাদের যে ময়নাতদন্ত অথবা বলতে পারি অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয়। মোটামুটি আমরা সবাই পরিচিত। তাহলে দেখেন, পুলিশি বিজ্ঞান ব্যবস্থা যে আছে, অর্থাৎ কোন ব্যক্তির মৃত্যু শনাক্তকরণের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহৃত হয়। ভিসেরা বলতে সাধারণত কি বোঝায়? মানুষের শরীরের অভ্যন্তরে যে নরম অংশগুলো, এগুলোকে ভিসেরা বলে। পাকস্থলী, যকৃত, ফুসফুস, কিডনি, প্লিহা, লিভার, এগুলোকে কি বলে? একই হয়ে গেল, তাই না? এগুলোকে বলে হচ্ছে, বাংলা ইংরেজি একসাথে বলে দিয়েছি আর কি, স্টোমাক, পাকস্থলী। আচ্ছা, এগুলোকে বলে, এই নরম অংশগুলোকে বলে কিন্তু ভিসেরা। আচ্ছা, এবার আসেন, পুরো অংশটাই কেটে পাঠাতে হয় নাকি মেডিকেল অফিসার পোস্টমর্টমের সময় সম্পূর্ণটা কালেক্ট করে? সুনির্ধারিত একটা পরিমাণ আছে কিন্তু, হ্যাঁ। তো ধরেন 300 গ্রাম বা 250 গ্রাম, যতটুকু মেডিকেল পরীক্ষার জন্য প্রয়োজন এতটুকু অংশ সংগ্রহ করে ময়না তদন্তকারী যে ডাক্তার তিনি এটা কালেক্ট করেন। এরপরে এটা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। আচ্ছা, যে সমস্ত ক্ষেত্রে এই ভিসেরা পাঠানো হয়, ভিসেরা গুলো কতদিন সংরক্ষণ করা হবে? 523-এ বলা হয়েছে কতদিন পর্যন্ত সংরক্ষণ করা হবে, ধ্বংস করে ফেলা হবে কিনা, এগুলো কে নির্ধারণ করবেন? ম্যাজিস্ট্রেট নির্ধারণ করবেন, এবং কোর্ট অফিসার এই সংক্রান্তে ম্যাজিস্ট্রেটের নিকট থেকে অনুমোদন গ্রহণ করবেন। অর্থাৎ মোটামুটি সকল দায়িত্ব কোর্ট অফিসারের। হ্যাঁ, কোর্ট অফিসার ম্যাজিস্ট্রেটের নিকট থেকে অনুমোদন নিবে যে এই যে ভিসেরাটা এটা কতদিন পর্যন্ত সংরক্ষণ করতে হবে।
পরীক্ষা হয়ে পরীক্ষা করার জন্য পাঠানো হলো, কতদিন পর পাঠাবে, আদালতের অনুমোদন সাপেক্ষে পাঠিয়েও দিবে, আবার এটা কতদিন সংরক্ষণ করতে হবে এটাও কি করতে হবে, আবার রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হলে পরীক্ষা নিরীক্ষা করে আদালতকে তারা রিপোর্ট দিবে। আর এই রিপোর্টের উপরে অনেকটা কি করে মামলার বিচার বা তদন্ত নির্ভর করে, অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই না? তাহলে 522-এ জানলাম রাসায়নিক পরীক্ষা, যে কোনো অন্যান্য যে পরীক্ষাগুলো সেগুলো, কিন্তু অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে বা বিষ প্রয়োগে হত্যার ক্ষেত্রে সাধারণত বিষেরা পরীক্ষা করা হয় কারো পাকস্থলীতে বিষের উপস্থিতি শনাক্তকরণের জন্য। কি কারণে পরীক্ষা করা হয়? মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য। আচ্ছা, এরপরে আর একটু দেখবো আমরা মালখানা বা সম্পদের কক্ষ। 525 বিধিতে বলা আছে মালখানা বা সম্পদের কক্ষটা কেমন হবে, কে দায়িত্বে থাকবে মালখানা বা সম্পদের কক্ষ, একটু রিডিং করে ফেলবেন। 526টা নেব আমরা। মালখানা রেজিস্টার খুবই গুরুত্বপূর্ণ, একজন সাব ইন্সপেক্টর মালখানা রেজিস্টার রক্ষণাবেক্ষণ করবেন। আচ্ছা, তাহলে এটা সাধারণত কোর্টের যে গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা কোর্ট অফিসেও একটা মালখানা থাকবে, সেখানে একজন সাব ইন্সপেক্টর মালখানার দায়িত্বে থাকবেন এবং রেজিস্টার রক্ষণাবেক্ষণ করবেন। তাহলে কোন পদমর্যাদার কর্মকর্তা মালখানার রেজিস্টার রক্ষণাবেক্ষণ করবেন? সাব ইন্সপেক্টর থেকে তদূর্ধ্ব অন্য কাউকেও দিতে পারে একজন সাব ইন্সপেক্টর। 526। এবার আসেন মালখানার যে সম্পদগুলো, এগুলো যদি অনিষ্পন্ন হয়, এখনো কোনো সম্পদ সম্পর্কে কি করা যায় নাই, থানায় দেখেছি না 409 ক্যাশ রেজিস্টার, অনেকটা এরকম একটা মালখানা রেজিস্টারও দেখেছি আমরা, পাশাপাশি প্রপার্টি রেজিস্টার দেখেছি। এই একইভাবে মালখানার কোর্টে একটা মালখানা রেজিস্টার রক্ষণাবেক্ষণ করা হবে। 526 বিধি মোতাবেক একজন সাব ইন্সপেক্টর দায়িত্বে থাকবেন। এবার আসেন প্রতি বছর 1 জানুয়ারিতে অনিষ্পন্ন যে মালামালগুলো রয়েছে এগুলো লাল কালি দিয়ে জেড টানতে হবে। তাহলে কতবার লাল কালি দিয়ে জেড টানা হয়? ওয়ারেন্ট রেজিস্টার কোন মাসে জেড টানা হয় একটু লিখিত। ওয়ারেন্ট রেজিস্টারের যে অনিষ্পন্ন ওয়ারেন্টের তালিকা কোন মাসে জেড টানা হয়? মালখানা রেজিস্টারের ক্ষেত্রে অনিষ্পন্ন সম্পদের তালিকা এপ্রিল মাসে। ধন্যবাদ রিপন মাহমুদ ভাইয়া। আর মালখানা রেজিস্টারের ক্ষেত্রে অনিষ্পন্ন মালামালের তালিকা কোন মাসে? কোন মাসে বললাম? জানুয়ারি মাসে। ধন্যবাদ। তাহলে মালখানার ক্ষেত্রে একটু খেয়াল করবেন কি এসেছে, মালখানা এসেছে না ওয়ারেন্ট রেজিস্টার এসেছে, এগুলো কিন্তু গোলমাল হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 1 জানুয়ারিতে মালখানা রেজিস্টারের যে অনিষ্পন্ন তালিকা থানার সাথে মিল আছে, অনিষ্পন্ন তালিকা এটা লাল কালিতে লিপিবদ্ধ করতে হবে, সঠিকভাবে জেড টানা হবে। কোর্ট অফিসার এবং সার্কেল অফিসার তিনি এগুলো আবার খেয়াল করবেন যে এগুলো ঠিকঠাক ভাবে টানা হচ্ছে কিনা। কোনো সম্পদ যখন তার মালিককে ফেরত দেওয়া হবে তখন কি করা হবে? 10 নং কলামে এটি লিপিবদ্ধ করতে হবে, ওই ব্যক্তির প্রাপ্তি স্বাক্ষর গ্রহণ করতে হবে। সম্পদ গ্রহণকারী ব্যক্তিকে একটা রসিদ দিতে হবে এবং সেটা আবার 14 নং কলামে লিপিবদ্ধ করতে হবে। 10 নং কলামে প্রাপ্তি স্বাক্ষর, 14 নং কলাম অনুযায়ী রসিদ প্রদান। বুঝতে পারলাম? এই দুটা কলাম একটু গুরুত্বপূর্ণ। আচ্ছা, কোর্ট অফিসার মালখানা রেজিস্টার অন্তত মাসে একবার করে, মাসে কয়বার? অন্তত একবার পুঙ্খানুপুঙ্খ ভাবে পরীক্ষা করার জন্য সহকারী পুলিশ সুপারের নিচে নয় এমন একজন অফিসারের নিকটে উপস্থাপন করবেন। এই পর্যন্তই থাকবে আমাদের ক্লাস। বলেছি না অল্প একটু ক্লাস। এরপরে যে রেজিস্টার গুলো রয়েছে একদিন পড়লে একদম আমরা, 695 ছিল, 795 ভুলে গেছিলাম, ট্রেজারি গার্ড ডিউটি। প্রথমে যে কথাটা বলছিলাম আপনাদেরকে সেটা ছিল 695-এর 22, হুঁশিয়ারি কুচকাওয়াজ, মনে পড়েছে। যে রেজিস্টার গুলো আছে এগুলো একবারে 534 থেকে 695 পর্যন্ত একদিন পড়ে ফেলবো। আরেকটা ক্লাস হলে ইনশাল্লাহ, আর 2টা ক্লাস হলে প্রবিধান শেষ হবে। আশা করি 1 তারিখের মধ্যে আমরা পিআরবি শেষ করে ফেলতে পারবো। তাহলে কি কি পড়লাম একটু খেয়াল করেন, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, বেছে বেছে পড়াচ্ছি না। দেখেন কতগুলো প্রবিধান বাদ দিছি। এরপর যদি বলেন যে স্যার বেশি পড়ান, পাশ করা তো লাগবে, পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে হবে না? তাহলে কি কি পড়লাম খেয়াল করেন। 501 বিধি পড়েছি, পিআর স্লিপ। তাহলে পিআর পড়লাম, পিআর জিনিসটা ভিন্নতা আছে। 499 পিআর, কিভাবে পিআর হয়? 91-92 অনুযায়ী যাদের আঙ্গুলের ছাপ নেওয়া গেল তারাই পিআর হলো। আর 501-এ বলেছে পিআর স্লিপ, অর্থাৎ কোনো ব্যক্তি যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন এই ধরনের বন্দীদেরকে মুক্ত করার আগে আগে তাদের একটা তালিকা তৈরি করতে হবে, এই তালিকাকে বলা হয় পিআর স্লিপ। 501, 517, 17-তে বলেছে পিআর স্লিপ হবে ব্যক্তির বন্দির মুক্তির নোটিশ। এরপরে আরো জানলাম কি, প্রথম এবং তৃতীয় শনিবার, মাসের প্রথম এবং তৃতীয় শনিবার যাদেরকে পিআর করা হলো, যাদের সামনের সপ্তাহে মুক্তি হবে, আবার যারা মারা গেছেন তাদের একটা তালিকা তৈরি করতে হবে, পিআর স্লিপ তৈরি করতে হবে, এবং এটা কি করা হয়? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকটে প্রেরণ করা হয়। 501, 517।
তারপরে পড়লাম জেল প্যারেড কাকে বলে। কোনো অপরাধী দণ্ডপ্রাপ্ত যে অপরাধী ব্যক্তি যাদেরকে কি করা হবে, আসন্ন সপ্তাহে মুক্তি দেওয়া হবে, তাদের উপস্থিতিতে এবং পুলিশ অফিসার, সকল পদমর্যাদার পুলিশ অফিসারের উপস্থিতিতে জেলখানায় রবিবারে যে প্যারেডটি অনুষ্ঠিত হয় সেটিকে কি বলা হয়, জেল প্যারেড বলা হয়। তাহলে জেল প্যারেড কোথায় অনুষ্ঠিত হবে, জেলখানার ভেতরে অনুষ্ঠিত হবে। কোন দিন, রবিবার। কোন পদমর্যাদার কর্মকর্তা এই জেল প্যারেডের রিপোর্ট প্রস্তুত করবেন, সাব ইন্সপেক্টর পদমর্যাদার কর্মকর্তা জেল প্যারেডের রিপোর্টটি প্রস্তুত করবেন। কবে প্রস্তুত করবেন, অবশ্যই আগের দিন শনিবারেই প্রস্তুত করে ফেলবেন। পাশাপাশি রবিবার সকাল 8:30টায় সকলকে ইউনিফর্ম পরিহিত অবস্থায় জেলখানার ভেতরে তিনি উপস্থিত করাবেন। এরপরে 7:30টায় 7:30টায় উপস্থিত হওয়ার পরে 8টায় ইউনিফর্ম পরা অবস্থায় সবাই উপস্থিত হবে। 8টায় প্যারেড অনুষ্ঠিত হবে। বিপি ফর্ম নাম্বার 97 মোতাবেক রিপোর্ট প্রস্তুত করতে হবে। কনস্টেবলগণ অবশ্যই প্যারেডে অংশগ্রহণ করতে পারবেন, সকল পদমর্যাদা, তবে সেটা কি হবে, 20 জনের বেশি হবে না। আচ্ছা, এরপরে 715 পড়লাম। তারপরে জানলাম 522 রাসায়নিক পরীক্ষার জন্য যে আলামত গুলো সংগ্রহ করা হলো, তদন্তকারী কর্মকর্তা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই আলামত গুলো কোর্ট অফিসারকে প্রেরণ করবেন। কোর্ট অফিসার আবার কি করবেন, এগুলো পরীক্ষাগারে প্রেরণ করবেন। আচ্ছা, 522 রাসায়নিক পরীক্ষা ফৌজদারি কার্যবিধি 510। এবার আমরা 523টা দেখবো। 523 ভিসেরা রিপোর্ট। মানব দেহের যে নরম অংশগুলো রয়েছে, বিশেষ করে বুক, পিঠ, এগুলোর ভেতরের যে অংশগুলো, এগুলোকে কি বলা হয়, ভিসেরা বলা হয়। যেটা সাধারণত কোনো ব্যক্তিকে বিষ প্রয়োগে মৃত্যুবরণ করানো হয়েছে কিনা অথবা কোনো ব্যক্তিকে কিছু দিয়ে হত্যা করা হয়েছে কিনা এগুলো পরীক্ষা নিরীক্ষা করার জন্য সংরক্ষণ করা হয়। ময়না তদন্তকারী ডাক্তার এগুলো সংগ্রহ করে থাকেন এবং এগুলো রাসায়নিক পরীক্ষাগারে প্রেরণ করা হয়। ভিসেরা কতদিন পর্যন্ত সংরক্ষণ করতে হবে এই সিদ্ধান্ত অবশ্যই ম্যাজিস্ট্রেট প্রদান করবেন। কোর্ট অফিসারের মাধ্যমে এটি নির্দেশনা পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তাকে প্রেরণ করা হবে অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়ে দেওয়া হবে। 425 মালখানা বা সম্পদের একটা আলাদা কক্ষ থাকবে। এখানে একটা দুর্ভেদ্য বাক্স থাকবে, বক্স। এই বাক্সের ভিতরে মালামালগুলো সংরক্ষণ করা হবে। এখানে আবার কি করা যাবে না, কারো ব্যক্তিগত মালামাল আবার এখানে রাখা যাবে না। এবং এই তালাটা অবশ্যই বিদেশি একটা তালা ব্যবহার করা হবে এবং সেটা চাবি যেন বানানো সুযোগ না থাকে। এগুলো সবকিছু সংরক্ষণ করবেন। একজন সাব ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হবে, তিনি একটা রেজিস্টার মেনটেন করবেন। এই রেজিস্টার অনুযায়ী সকল অনিষ্পন্ন যেগুলো নিষ্পত্তি করা গেল না 1 জানুয়ারিতে এগুলো লাল কালি দ্বারা জেল টানতে হবে। যেগুলো নিষ্পন্ন করা গেল অথবা মালিককে ফেরত দেওয়া হলো 10 নং কলামে লিপিবদ্ধ করতে হবে। 14 নং কলাম অনুযায়ী তাকে একটা রসিদ প্রদান করতে হবে। কোর্ট অফিসার মাসে অন্তত একবার করে এগুলো সার্কেল সহকারী পুলিশ সুপারের মাধ্যমে সুপারভাইজ করাবেন সবকিছু ঠিক আছে কি না। এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।